লোনা ফলা জমি লোনা জলে ভরা, ঘূর্ণিঝড় চলো চাষ সাথে বাড়ছে খরা। পরিবর্তিত জলবায়ু বাড়ায় জীবন ঝুঁকি, তথ্য প্রযুক্তি করেছে নতুন দিনের মুখী। শুনবো মোরা জানবো। সুপ্রিয় শ্রোতা বন্ধুরা, প্রীতি ও শুভেচ্ছা নিন। শুরু হলো জলবায়ু পরিবর্তনের প্রভাব ও অভিযোজন কৌশল বিষয়ক নিয়মিত রেডিও অনুষ্ঠান উপকূলের কথা। উপকূলের কথা, উপকূলের কথা। অনুষ্ঠানটি পরিবেশিত হচ্ছে এলজিইডির কোস্টাল ক্লাইমেট রেজিলিয়েন্ট ইনফ্রাস্ট্রাকচার প্রকল্প সিসিআরআইপির আওতায় কৃষি তথ্য সার্ভিসের রুরাল রেডিও ইনিশিয়েটিভ RRI এর সৌজন্যে। সহযোগিতায় ইন্টারন্যাশনাল ফান্ড ফর এগ্রিকালচারাল ডেভেলপমেন্ট IFAD। সম্প্রচারিত হচ্ছে প্রতি রবিবার ও বুধবার রাত 7:45। পুনঃপ্রচারিত হচ্ছে সোমবার ও বৃহস্পতিবার বিকেল 3:45 আপনার প্রিয় লোকবেতার 99.2 FM থেকে। আর এই অনুষ্ঠানটি অনলাইনে শুনতে লগ ইন করুন www.lokobetar.communityradio.com.bd www.lokobetar.communityradio.com.bd জলবায়ু পরিবর্তনে বাড়ছে খরা, ঘূর্ণিঝড়, লবণাক্ততা, জলোচ্ছ্বাসে ফসল হানি, ভাঙছে ঘর। বদলে যাচ্ছে জীবনধারা, বদলে যাচ্ছে চাষ, হচ্ছে মানুষ দিশে হারা, লড়ছে 12 মাস, শুধু লড়ছে 12 মাস, শুধু লড়ছে 12 মাস, শুধু লড়ছে 12 মাস, তবু লড়ছে 12 মাস। সুপ্রিয় শ্রোতা, শুরুতেই জেনে নেই কি কি বিষয় দিয়ে সাজিয়েছি আজকের উপকূলের কথা অনুষ্ঠান। বরগুনাবাসী রে মগো রেডিও মগো কথা কয়, লোকবেতারে মগো কথা কয়, মগো রেডিও মগো কথা কয়, মগো রেডিও মগো কথা কয়। লোকবেতার FM 99.2, লোকবেতারে মগো কথা কয়। শুরুতেই শুনতে পাবেন জলবায়ু প্রতিবেদন, থাকবে অভিযোজন কৌশল পর্ব, বদলে যাওয়া দিন পর্বে রয়েছে সিসিআরআইপি কার্যক্রম নিয়ে সাক্ষাৎকার, শুনতে পাবেন একটি বিষয় ভিত্তিক নাটক। এছাড়াও আপনাদের জন্য রয়েছে নিয়মিত আয়োজন, কুইজ ও রচনা প্রতিযোগিতা। আয়োজনের শেষে লাইভ ফোন ইন পর্বে থাকবেন একজন বিশেষজ্ঞ অতিথি, যিনি সরাসরি শ্রোতাদের নানান প্রশ্নের উত্তর দেবেন। শুরুতে জলবায়ু প্রতিবেদন। মাটির গুণাগুণ বজায় রাখতে ও মাটিতে ফসলের একাধিক খাদ্য উপাদানের ঘাটতি পূরণ করতে জৈব সারের ব্যবহার বাড়াতে হবে। বাড়ির আশেপাশের পচতে পারে এমন পশু পাখির মরাদেহ, গোবর, হাঁস মুরগির বিষ্ঠা, গাছের ডাল, ছাল, পাতা ও আবর্জনা পচিয়ে যে সার তৈরি করা হয় তাই জৈব সার। কৃষক পর্যায়ে বাড়ির আঙিনায় ফলানো শস্য খেতে এর কিছুটা ব্যবহার থাকলেও অন্যান্য কৃষি জমিতে কৃষক জৈব সার ব্যবহার করে না। জৈব সার বাড়িতে এই লাউ গাছের গোড়ায়, ঝিঙ্গে গাছের গোড়ায়, দেহা গাছের গোড়ায় এই দিতে আসি। বাড়িতে নামা জায়গায় দিই না, বাড়িতে দিই। বাড়িতে জৈব সার খেতে দিব কেন? আর 2 বাড়ি শাক পাতায় আমরা এই শাক পাতায় দিই জৈব সার, আর ধান খাতে দিই কিনে। টমেটো গাছে, কদু গাছে, বাইগুন গাছে, শাক পাতায় এইসব তার করে দেয়। জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবেলায় জৈব সার মাটিতে পানি ধারণ ক্ষমতা বাড়ায় এবং মাটিতে রস বৃদ্ধি করে। জৈব সার সম্পর্কে বলছেন উপসহকারী কৃষি কর্মকর্তা নাসির উদ্দিন। বাড়ির আঙ্গিনা পরিষ্কার কিংবা বাড়ির আশেপাশে ছড়িয়ে ছিটিয়ে থাকার পচনযোগ্য যে কোনো আবর্জনা, জীবদেহ থেকে প্রাপ্ত অবশিষ্টাংশ, পশু পাখির মলমূত্র এবং গাছপালার অবশিষ্টাংশ বিশেষ পদ্ধতিতে পচিয়ে
মাটির উর্বরতা রক্ষা ও ফসলের অধিক ফলনের জন্য যে সার তৈরি করা হয় সেটাই হচ্ছে মূলত জৈব সার। জৈব সার মানুষের খাদ্য নিরাপত্তায় বিরাট ভূমিকা রাখে। মূলত জৈব সার তৈরি যেমন বাড়ির আঙ্গিনায় একটা গর্ত তৈরি করে, সেখানে যদি বাড়ির আঙ্গিনার পরিষ্কার পরিচ্ছন্ন যে আবর্জনা, লতা পাতা, ছাগলের অবশিষ্ট অংশ কিংবা মুরগির অবশিষ্ট অংশ, মাছ বা তরকারির অবশিষ্ট অংশ, সবকিছু এক জায়গায় জমাট করে পচিয়ে যে সারটা তৈরি হয় মূলত এটি জৈব সার। পৃথিবীর উপরে মানুষের উপরে আঘাত এসেছে বারবার, পৃথিবীর উপরে মানুষের উপরে আঘাত এসেছে বারবার। অদম্য মানুষ লড়েছে চিরকাল, থেমে তো সে থাকেনি আর। অদম্য মানুষ লড়েছে চিরকাল, থেমে তো সে থাকেনি আর। তাই হোক যত জলবায়ু পরিবর্তন, আমরা বাঁচব, আমরা বাঁচাবো, আমরা সাজাবো পৃথিবীকে মনের মতন। আমরা সাজাবো পৃথিবীকে মনের মতন। অভিযোজন কৌশল। প্রিয় শ্রোতা বন্ধুরা, গবাদি পশু অর্থাৎ গরু, মহিষ, ছাগল, ভেড়া কমে যাওয়া সহ এসব চরানোর জায়গা কমে যাওয়ার ফলে মাটিতে জৈব পদার্থের পরিমাণ কমে গিয়ে মাটির গুণাগুণ দিন দিন নষ্ট হচ্ছে। আর এ অবস্থার পরিবর্তন করতে জৈব সারের ব্যবহার বাড়াতে হবে। জৈব সার গাছের বৃদ্ধিতে সহায়তা করে, মাটির গঠন ও গুণাগুণ উন্নত করে। জৈব সারের আরও গুরুত্বের কথা বলছেন উপসহকারী কৃষি কর্মকর্তা দেবদাস বিশ্বাস। জৈব সারের গুরুত্ব আসলে অনেক, কারণ আপনারা জানেন যে জৈব সার হচ্ছে মাটির প্রাণ। বাংলাদেশে যেখানে কৃষি জমিতে 5% জৈব সার থাকার প্রয়োজন, সেখানে কিন্তু আমাদের জমিতে মাত্র 1% বা অনেক ক্ষেত্রে 0.5% মতো জৈব সার রয়েছে, যেটি ফসল উৎপাদনের জন্য তার প্রয়োজনীয় যে সহায়ক ভূমিকা এটি রাখতে পারছে না। সেক্ষেত্রে জৈব সার যদি আপনার জমিতে বেশি থাকে, তবে আপনার ফলন যেমন বেশি হবে, তেমনি রোগ পোকামাকড় তা থেকেও আপনি ফসলকে রক্ষা করতে পারবেন। যদি রাসায়নিক সার ব্যবহার করেন, সেক্ষেত্রে কিন্তু আপনার ফসলের যে সকল উপাদান দরকার, আপনি রাসায়নিক সার প্রয়োগ করে কিন্তু সে সকল উপাদান আপনি ফসলকে দিতে পারছেন না। পক্ষান্তরে যদি আপনার জমিতে প্রচুর পরিমাণে জৈব সার থাকে, তবে গাছ অনায়াসে এই জমি থেকে 18টি পুষ্টি উপাদান গ্রহণ করতে পারছে এবং তার যে কাঙ্ক্ষিত ফলন দেওয়ার যে সক্ষমতা, এটি কিন্তু বাড়ছে। এক্ষেত্রে অবশ্যই আপনাকে কাঙ্ক্ষিত ফসল যদি, অর্থাৎ আপনার ফসলের উৎপাদনের লক্ষ্যমাত্রা যদি অর্জন করতে হয়, তবে মাটিতে জৈব সার অবশ্যই প্রয়োগ করতে হবে। বদলে যাওয়া দিন। জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবেলায় বাংলাদেশ সরকারের বাস্তবায়িত নানা প্রকল্পের মধ্যে অন্যতম হচ্ছে কোস্টাল ক্লাইমেট রেজিলিয়েন্ট ইনফ্রাস্ট্রাকচার প্রকল্প বা সিসিআরআইপি, যেটি বাস্তবায়ন করছে স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর এলজিইডি। শ্রোতা বন্ধুরা, সিসিআরআইপি কার্যক্রমে স্থানীয়দের অংশগ্রহণ নিয়ে বলছেন সিসিআরআইপি এলজিইডি বরগুনার ফিল্ড মনিটরিং অফিসার মোহাম্মদ আলমগীর হোসেন। আপনারা জানেন এই মার্কেট ডেভেলপমেন্ট, সেই মার্কেট স্মল এবং মিডিয়াম মার্কেটগুলি যেটা আমাদের ইফাত সাহায্য পুষ্ট, সে মার্কেটগুলি সম্পূর্ণই এলসিএস লোকাল কন্ট্রাক্টিং সোসাইটির মাধ্যমে নির্মাণ হচ্ছে, যার বেশিরভাগই মহিলারা, সংযুক্ত দরিদ্র মহিলারা। ভালো বিষয় হলো যে এই বাজারটা তারাই নির্মাণ করবেন এবং এখান থেকে যে প্রফিট তারা পাবেন, তার লভ্যাংশ থেকেও তারা বাজারের যে ব্যবসার যে পুঁজিটা, সেটা তারা বাড়াতে পারবেন এবং সেইটা থেকে তার ব্যবসা কিছুটা হলো তাদের উপকারে আসবে। আমার বরগুনা ডিস্ট্রিক্টে আমাদের এখানে 9টি সাইক্লোন সেন্টার, যার ভিতরে 8টি হলো নতুনভাবে নির্মাণ করা হচ্ছে। এবং আপনার সবচেয়ে মজার বিষয় হলো যে এই সাইক্লোন সেন্টার পরিচালনা করার জন্য একটা ম্যানেজিং কমিটি, যেটা সাইক্লোন সেন্টার শুরুতেই আমরা করার জন্য সেখানে বলেছি এবং ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সাহেব, স্থানীয় লোকজনের সহযোগিতায়। সুতরাং কাজগুলা যখন ঠিকাদার কর্তৃক বাস্তবায়িত হোক বা লোকাল কন্ট্রাক্টিং সোসাইটি যেটা বললাম এলসিএস মহিলারা করে,
সর্বক্ষেত্রেই কিন্তু এলাকার জনগণের একটা তদারকি থাকে এবং তাদের এখানে একটা ভূমিকা থাকে। তারাও দেখে, তারাও সহযোগিতা করে, তারা বলে এবং আমাদের সাথেও তারা বলে। কমিউনিটি লেভেলে অংশগ্রহণমূলকটাকেও এখানে আমরা অনেক একটা বড় আকারে দেখতে পারি, কারণ তাদের সহযোগিতা ছাড়া কিন্তু আদৌ এটা সবকিছু মেনটেন করে করা সম্ভব না। শুনলেন সিসিআরএফ-এর কার্যক্রম নিয়ে একটি সাক্ষাৎকার। দিন বদলে এলো রে ভাই, সিসিআরআইপি এগিয়ে, সড়ক সেতুর উন্নয়নে যাব সব বাধা পেরিয়ে। সাইক্লোন শেল্টার প্রাণ বাঁচায় ঝড় জল উচ্ছ্বাসে, বাজার ব্যবস্থায় মহিলা কর্নার আছে পুরুষের পাশে। অগ্রগতির যাত্রা পথে বাংলার গান গায়, জলবায়ু পরিবর্তনে কোনো ভয় নাই, জলবায়ু পরিবর্তনে কোনো ভয় নাই, জলবায়ু পরিবর্তনে কোনো ভয় নাই। কৃষি বিনোদন। শ্রোতা বন্ধুরা, এবার আপনাদের জন্য রয়েছে বিভিন্ন ধরনের জৈব সারের পরিচিতি ও এর উপকারিতা সম্পর্কে একটি নাটক। নাটকটি রচনা করেছেন ইমরান হোসেন। ও কদম ভাই, কদম ভাই, জায়গায় বেগাই যাও কই? জায়গায় বেগাই যাই কুমিরতে যাই দি আটটিয়া বাড়তে যাই বাড়তে। মনে এত খুশি খুশি কে? খুশি খুশি হইবে না, মনের মধ্যে ফুর্তি থাকলেই খুশি লড়ে চড়ে, বুঝছো? তোমার খবর কি? ওরে ভাই, এভি ফসলে ধরা খাইছি না হাকা, এরপর জম্মের মতো সার কিনেও দিলাম, এভির বেশি হাতে উল্টো রিয়াকশন আসেনি। ঘটনা ওইডি বুদ্ধি, এই খালি মেশিন যন্ত্রপাতি আর কেনা জিনিস দিয়ে লাভ হয় যে, হ্যাঁ কিন্তু ঠিক না। তোমার আশেপাশে যে আছে সেইও তোমার উপকারী জিনিস হইতে আরে। বুঝলাম না। বুঝবাও তো না, কথাটা হইলে মগো বাড়তে লও, হ্যাঁ যে বুঝো মনে রাস্তায় না খারাই গিয়া। আচ্ছা তুমি যাও, মুই একটু পর আইতে আছি। হ্যাঁ ভালো ভালো ইয়ে করলো, মুই এবার বাইরে মু। কমে গেলা, কাম কাম এমে আও, কাম কাম। সারাদিন কাম হাঁটতে হাঁটতে পরান যায়, আইয়ে কয় কাম কাম। ওরে মাবুদ, হে কাম না, কাম হইলে ইংরেজি কথা, ইংরেজি কথার কাম, এটার অর্থ হইলে এমে আও। কৃষি অফিসে ট্রেনিং দিয়ে ইংরেজিও হেঁকছো? তা এতে কোদাল কে আসুক, লম্বা ডান্ডের কোদাল কেন না যায়? ঘটনা আছে, ঘটনা আছে, ওই নিয়ে আউগাও ল বই এইপর কম মনে। ও কদম ভাই, মুই কিন্তু আইয়ে পড়ছি। আইবার তো আও আও, তুমি ভালো হয়েছে। এই ঘটনা হইলে আজগো তোমাকে কইতেছি জৈব সার লইয়া দুই চারটে কথা। জৈব সারটা আবার কি? এখনো হ্যাঁ, এই জৈব সার হইলে এই মগো বাড়ির আশেপাশে এই পরিয়ে দরিয়ে থাহা ওই যেগুলো পচিয়ে যায় সেই রুমের জিনিসপাতি আছে না, এই ধরো পাতা, এরপর ওই বিভিন্ন ওই কি কয় আসমুরার এই যে পায়খানা করে, হ্যাঁ হ্যাঁ পায়খানা করে হেই গিয়া, এরপর আবর্জনা, এরপর ওই যে তরকারি মরকারি কুট্টি হালাও হেই গিয়া, এই যে বিভিন্ন, এরপর ওই যে মরে ধরে গাছ গোছ হেইয়ার পাতা পাতা ডান্ডা ডন্ডা, এইগুলা পশু পাখি, গরুর গোবর, সেই পশু পাখির গোবর, গরুর গোবর আর কি, আর পশু পাখির ওই বৃষ্টি আর কি পায়খানা করে যা, এই গিয়া বিজেই দিলে গিয়া যে সার বানায় সেইটারে কয় জৈব সার। বানান যায় একটু আগে দুই সাইডে তো কই দিলাম। ব্যাপার হইলে যে গরু মহিষ ছাগল ভেড়া আঁশ মুরহা এই হইলে কি মোরা পালি, আর এইতে যে ওই যে গরুর গোবর, এবার ওই মহিষ ছাগল ভেড়া আঁশ মুরহার যে ওই পায়খানা করে সেই গিয়া এই মিশাই গিয়ে গিয়া বুঝছো একখানে জমা হয়ে সার বানান যায়। ওইটা হইলে এই খামারের নাম, তুমি একখানে থুইয়া এবার বানাবা। এরপর হইলে গোবর সার, গোবর তো ওই গাতির মধ্যে ধুইলে ফাঁসায় সেই সার। এরূপ কয় কম্পোস্ট সার,
কম্পোস্ট সার কয় হইলে তোমার ওই কি জানি ওই মানে হুদা গোবর না, গোবরের লগে ওই গরু ছাগল হেইয়ারটাও, এরপর মুরহার বিষটা, মুরহা এই যে পায়খানা করে, এরপর ওই পাতা পচা, এরপর ওই ধরো ওই যে তরকারি করো, পটলের ছোলা, বাইগুনের ছোলা, কদুর ছোলা, আলুর ছোলা, এই তো হালাই দাও, হেইয়া পয়সা নষ্ট হরে, বাড়ি ঘর গন্ধ হয়, ওইয়া ওইতে গাছিতে থুইলে ওইয়া পয়সাও সার হয়, হেইয়ে মিলাইয়ে দিলাইয়ে ওইটারে কম্পোস্ট সার পায়। এই যে কিদ্দে হয়, ওই যে তরকারির ছোলা মোলা দেওয়া হয়, এরপর ওই যে গরুর গোবর দেওয়া হয়, এরপর ওই মহিষ ছাগল ভেড়া মুরহার যে পায়খানা করে হেই দেওয়া হয়, খড়কুড়া এই পচাই হওয়া যায়, পাতা পোতা পচাই হওয়া যায়, এই যে মানে যেগুলো আবর্জনা আর কি, ব্যাপক আবর্জনা পচাইলে যেটা হয় ওইটাই হইলো জৈব সার, বুঝলো কামটা? তো তাই এতে উপকার হইবে কি? ওই সারের চাইতে এই সারে বেশি উপকার হবে। হয় হয়, এই জৈব সার হইলে গাছের হিয়ার ইয়া বাড়তে সাহায্য করে, বুঝলো? বড় অর্থে সাহায্য করে আর কি। এরপর এই ফসলের বিভিন্ন ওই উপাদান আছে না, এরপর গুণগত মান আছে না, মানে শক্তি মুক্তি বাড়ায়, এই এর ক্ষমতা বাড়ায়। এরপর মাটির এই যে উপকার করে যে জীবাণু আছে না, মাটির মধ্যেও তো অনেক কিছু আছে, শুনছি আর কি। হয় সেইগুলারও খেতি মেতি এতে করে না, এই কামটা বুঝছো? এতে এটা উপকার না। ওরে কিনে সার দিতে দিতে মোর জমিটার একার শেষ করিয়া লাই দিতেই রয়েছে খালি। এখন মুইও জৈব সার খেতে দিমু, বুদ্ধিমানের কাম। আবর্জনা পচামু ব্যাপার, সার হইবে খাপা খাপ। ওরে বাপ রে বাপ, লও দেই আন একটু ওই ই করি, কোথায় কি বানামু জায়গা জমি একটু দেখি। লও যাই, নাও এ ঘরে যাও। শ্রোতা বন্ধুরা, শুনলেন বিভিন্ন ধরনের জৈব সারের পরিচিতি ও এর উপকারিতা সম্পর্কে একটি নাটক। জলবায়ু পরিবর্তনে বাড়ছে খরা, ঘূর্ণিঝড়, লবণাক্ততা, জলোচ্ছ্বাসে ফসল হানি, ভাঙছে ঘর। জলবায়ুর পরিবর্তন বদলে যাচ্ছে পৃথিবী, বদলে যাচ্ছে আমাদের জীবনযাত্রা, বেড়েই চলছে প্রাকৃতিক দুর্যোগ, বাড়ছে খাদ্যের অনিশ্চয়তা, ঘটছে পেশার পরিবর্তন, মানুষ হচ্ছে অভিবাসী। জলবায়ু পরিবর্তনের এই সংকট মোকাবেলায় চলুন সবাই সম্মিলিতভাবে এগিয়ে আসি। জনস্বার্থে রুরাল রেডিও ইনিশিয়েটিভ RRI, কোস্টাল ক্লাইমেট রেজিলিয়েন্ট ইনফ্রাস্ট্রাকচার প্রজেক্ট CCRIP। উপকূলের কথা অনুষ্ঠানে জুলাই মাসের রচনা প্রতিযোগিতা, বিষয় বনায়ন। প্রিয় শ্রোতা, উপকূলের কথা অনুষ্ঠানের উদ্যোগে আয়োজন করা হয়েছে আপনাদের জন্য বিশেষ রচনা প্রতিযোগিতা, বিষয় বনায়ন। রচনাটি লিখুন 500 শব্দের মধ্যে, পাঠিয়ে দিন লোকবেতার 99.2 FM এর ঠিকানায়। আমাদের কাছে চিঠি পাঠানোর ঠিকানা, প্রযোজক উপকূলের কথা, লোকবেতার 99.2 FM, 99 সদর রোড, পশ্চিম বরগুনা, বরগুনা 8700। লেখা পাঠানোর শেষ তারিখ 31 জুলাই 2016। প্রথম, দ্বিতীয় ও তৃতীয় স্থান অধিকারীর জন্য রয়েছে আকর্ষণীয় পুরস্কার ও সনদপত্র। জেনে রাখুন, প্রতি মাসে আয়োজন করা হবে বিশেষ রচনা প্রতিযোগিতা। অংশ নিন রচনা প্রতিযোগিতায়, জিতে নিন আকর্ষণীয় পুরস্কার। উপকূলের কথা অনুষ্ঠানের কুইজ পর্ব। উপকূলের কথা অনুষ্ঠানের এই সপ্তাহের কুইজ, কোনটি মাটির উর্বরতা শক্তি বৃদ্ধি করে? অপশন এ লবণ পানি, অপশন বি জৈব সার। কুইজটি আবার শুনুন, কোনটি মাটির উর্বরতা শক্তি বৃদ্ধি করে? অপশন এ লবণ পানি, অপশন বি জৈব সার। উত্তর পাঠাবেন 30 জুলাই 2016 এর মধ্যে। উত্তর পাঠাতে আপনার মোবাইলের মেসেজ অপশনে গিয়ে লিখুন ইউকে স্পেস আপনার নাম ও ঠিকানা, তারপর কুইজের সঠিক উত্তর এ অথবা বি লিখে পাঠিয়ে দিন 01782973478 নম্বরে। একই নম্বরে ফোন করেও জানাতে পারবেন আপনার মতামত। উপকূলের কথা অনুষ্ঠানের গত সপ্তাহের কুইজ বিজয়ী হয়েছেন শিয়ালিয়ার সবুজ। গত সপ্তাহের কুইজ ছিল ভেষজ বালাইনাশক গাছ কোনটি, যার সঠিক উত্তর ছিল নিম গাছ। বন্ধুরা, আজকের অনুষ্ঠানের আয়োজন ছিল এ পর্যন্তই। অনুষ্ঠানটি শুনতে পাচ্ছেন প্রতি রবিবার ও বুধবার রাত 7:45 মিনিটে
পুনঃ প্রচারিত হচ্ছে সোমবার ও বৃহস্পতিবার বিকেল ৩:৪৫ আপনার প্রিয় লোকবেতার ৯৯.২ FM থেকে। বিদায় নেবার আগে জানিয়ে দিচ্ছি উপকূলের কথা অনুষ্ঠানটির গবেষণায় ছিলেন মোহাম্মদ মঞ্জুর হোসেন, গ্রন্থনায় সাইফুদ্দিন সবুজ, উপস্থাপনায় ছিলাম কাজী সেলিনা হোসেন ও জুয়েল ইসলাম, শব্দ ধারণ ও সম্পাদনায় অ্যান্থনি গমেজ ও ফখরুল ইসলাম রনি, ব্যবস্থাপনায় আমিনুল ইসলাম দুলাল ও মোহাম্মদ হাসান, নির্দেশনায় মনির হোসেন কামাল। অনুষ্ঠানটি প্রযোজনা করেছেন ইমরান হোসেন, পরিচালনা ডক্টর মোহাম্মদ জাহাঙ্গীর আলম। যেখানেই থাকুন ভালো থাকুন, নিরাপদে থাকুন। শুনতে থাকুন লোকবেতার ৯৯.২ FM। উপকূলের কথা, উপকূলের কথা, লড়াই করা জীবন নিয়ে উপকূলের কথা, উপকূলের কথা। সুপ্রিয় শ্রোতা বন্ধুরা, আপনারা শুনছেন বাংলাদেশের প্রথম কমিউনিটি রেডিও লোকবেতার ৯৯.২ FM। এতক্ষণ আপনারা শুনলেন রুরাল রেডিও ইনিশিয়েটিভ RRI পরিবেশিত জলবায়ু পরিবর্তনের প্রভাব ও অভিযোজন কৌশল বিষয়ক রেডিও অনুষ্ঠান উপকূলের কথার প্রথম অংশ। অনুষ্ঠানটি যারা শুনেছেন তাদেরকে ধন্যবাদ জানাই। সেই সাথে আমরা শুরু করছি উপকূলের কথা অনুষ্ঠানের লাইভ ফোন ইন পর্ব। উপকূলের কথা, উপকূলের কথা, উপকূলের কথা। শ্রোতা বন্ধুরা, উপকূলের কথা অনুষ্ঠানটি পরিবেশিত হচ্ছে এলজিইডির কোস্টাল ক্লাইমেট রেজিলিয়েন্ট ইনফ্রাস্ট্রাকচার প্রকল্প CCRIP এর আওতায় কৃষি তথ্য সার্ভিসের রুরাল রেডিও ইনিশিয়েটিভ RRI এর সৌজন্যে, সহযোগিতা ইন্টারন্যাশনাল ফান্ড ফর এগ্রিকালচারাল ডেভেলপমেন্ট IFAD। অনুষ্ঠানটি সম্প্রচারিত হচ্ছে প্রতি রবিবার ও বুধবার রাত ৭:৪৫ এবং পুনঃপ্রচার প্রতি সোমবার ও বৃহস্পতিবার বিকাল ৩:৪৫। শ্রোতা বন্ধুরা, আজকের উপকূলের কথা অনুষ্ঠানের লাইভ ফোন ইন পর্বে আমরা কথা বলবো জৈব সার নিয়ে, এবং এ বিষয়ে কথা বলার জন্য অতিথি হিসেবে আমাদের স্টুডিওতে উপস্থিত রয়েছেন উপসহকারী কৃষি কর্মকর্তা আব্দুল হক। আপনাকে স্বাগত আমাদের আজকের অনুষ্ঠানে। আপনাকেও স্বাগত এবং শ্রোতা বন্ধুদেরকেও স্বাগত। শ্রোতা বন্ধুরা, আপনারা আমাদের এই অনুষ্ঠানে ফোন কলের মাধ্যমে যুক্ত হতে পারবেন এবং SMS এর মাধ্যমেও প্রশ্ন করতে পারবেন আজকের বিষয়টি নিয়ে, অথবা কৃষি বিষয়ে আপনার জানার থাকলে সেটি নিয়ে আমাদের আজকের স্টুডিওতে উপস্থিত অতিথির কাছে। আপনারা যে নম্বরটিতে ফোন করবেন 01782973478। আবারও বলছি 01782973478 নম্বরে ফোন করে সরাসরি যুক্ত হয়ে উপকূলের কথা অনুষ্ঠান সম্পর্কে মতামত, পরামর্শ এবং স্টুডিওতে উপস্থিত আজকের অতিথির কাছে আপনার প্রশ্ন আপনারা করতে পারবেন। দেরি নয়, আমরা যাচ্ছি মূল আলোচনায়। উপকূলের কথা, উপকূলের কথা। প্রাকৃতিক দুর্যোগের কারণে আমরা নানান ধরনের ঝুঁকি মোকাবেলা করি। মজবুত এবং আমাদের যে শক্ত এবং আমাদের সচেতনতা, এই জায়গাগুলোর অভাবই হয়তো দিন দিন আমাদের এই ক্ষতিগুলো বেড়েই চলেছে। এই ক্ষেত্রে আমাদের কিছু অভিযোজিত কৌশল রয়েছে যেগুলো আমাদেরকে জানতে হবে এবং মানতে হবে, এবং যেটির ফলে আমরা আমাদের ক্ষতিগুলো পুষিয়ে তুলতে পারবো। বড় একটি সমস্যার মধ্যে আমরা বর্তমানে লক্ষ্য করছি কৃষক এবং কৃষি পর্যায়ে, যে আমাদের জমিতে অতিরিক্ত রাসায়নিক সার ব্যবহারের ফলে জমির বেশ ক্ষতি হচ্ছে এবং দিন দিন ফসলের পরিমাণ কমছে, অর্থাৎ উৎপাদন কমছে। এবছর কৃষক যে পরিমাণে সার ব্যবহার করবেন, তার আগামী বছরে তার চেয়ে বেশি অধিক পরিমাণে সে ব্যবহার যদি না করেন, সেক্ষেত্রে তার ফলন ওইভাবে তিনি পাচ্ছেন না। তো এই জায়গা থেকে আমরা এই ক্ষতিগুলো কাটাতে আমাদের কৃষিতে রয়েছে জৈব সার, যেটি ব্যবহার করে আমরা মাটির যে গুণগুণ এটি ফিরিয়ে আনতে পারি, আমাদের ফসলের উৎপাদন বাড়াতে পারি এবং আমরা আমাদের সেই আগের জায়গায় ফিরে আসতে পারি। সেই বিষয়টি নিয়ে কথা বলবো। শুরুর প্রশ্ন, জৈব সার বলতে আমরা কি বুঝি? ধন্যবাদ। জৈব সার এমন একটি সার যেই সারের গুণাগুণ রাসায়নিক সারের চাইতেও গুরুত্বপূর্ণ বেশি। জৈব সার হইল জীব থেকে যে সার তৈরি হয় বা পাওয়া যায়, সেইটা হলো জৈব সার। আমাদের বাড়ির আশপাশে যে গাছপালা, পচনযোগ্য যে কোনো আবর্জনা, পচা গোবর, হাঁস মুরগির বিষ্ঠা ইত্যাদি
আমাদের যে প্রসেস আকারে, অর্থাৎ আমাদের এটাকে প্রক্রিয়াজাতকরণের মাধ্যমে আমরা যে সার পেয়ে থাকি সেইটাই হলো আমাদের জৈব সার। এই জৈব সারের অত্যন্ত গুরুত্ব, যে সার রাসায়নিক সারের গুণাগুণের চেয়ে অনেক বেশি। রাসায়নিক সার বারবার আমরা ব্যবহার করার ফলে আমাদের জমির উর্বরতা অনেকাংশে কমে যাচ্ছে এবং মাটি কম্প্যাক্ট আকার ধারণ করতেছে, যার জন্য আমাদের জৈব সার ব্যবহার করা একান্ত প্রয়োজন। তাই আমাদের বাড়ির আশেপাশের যে আবর্জনা, পচা গোবর, হাঁস মুরগির বিষ্ঠা, লতা পাতা ইত্যাদি আমরা স্তূপক আকারে রেখে আমরা জৈব সার তৈরি করে আমাদের ফসলে ব্যবহার করে আমরা আশানুরূপ ফসল পাইতে পারি। ধন্যবাদ আপনাকে। যেটা বলছিলাম শুরুর দিকে, জলবায়ু পরিবর্তনজনিত প্রভাব মোকাবেলায় জৈব সার মাটিতে পানি ধারণ ক্ষমতা বৃদ্ধি করে এবং মাটিকে রস সঞ্চিত রাখে, মাটিতে সে রসের যে যোগানটা সেটি দেয় এবং ফসলি জমির মাটিতে জৈব পদার্থের যে পরিমাণ সেটি এই যে দিন দিন কমে যাচ্ছে, যেটি একটু আগে আপনি বললেন। এবং এটির একটি বড় কারণ হিসেবে যদি আমরা বলি, গবাদি পশু অর্থাৎ গোচারণ ক্ষেত্র কিন্তু কমে যাচ্ছে এবং আগের মতো সেই অর্থাৎ গবাদি পশু চারণটা হচ্ছে না আমাদের মাঠে। এটি আসলে কমে যাওয়ার একটি বড় কারণ হিসেবে উল্লেখ করা যায় কিনা? গবাদি পশু কমে যাওয়ার কারণ হলো যে আমাদের গবাদি পশু পালার জন্য যে ঘাসের প্রয়োজন, সেই ঘাসও আমাদের কমে গেছে এবং আমরা দেখেছি পূর্বে যে ঘাসের জন্য আলাদা একটা জমি রাখতো, কিন্তু এখন সেই জমি রাখা হয় না। কেন? যে মানুষ বৃদ্ধি পাওয়ার ফলে জমি কমে, মানুষ বাড়ে। সেই জন্য জমির প্রয়োজনের কারণে, ফসলের প্রয়োজনের কারণে আর ওই জমিটা রাখা হয় না। এবং যেটা প্রযুক্তিগত দিক দিয়ে আমাদের দুনিয়া বা দেশ এগিয়ে যাচ্ছে, এই জন্য যান্ত্রিক পদ্ধতিতে চাষাবাদের ব্যাপারে আমাদের চাষিরা অনেক এগিয়ে গেছে এবং তাদের মন ওদিকে চলে গেছে। তার কারণ হলো যে গরু মহিষ দিয়ে হাল চাষ করতে গেলে অনেক দিন লাগে, সময় সাপেক্ষ, তো অনেক দিন তার চাষাবাদের সময় লাগে। এই জন্য খুব তাড়াতাড়ি যাতে এই চাষাবাদ সম্পন্ন করা যায়, সেই জন্য গরুর পরিবর্তে যান্ত্রিক চাষাবাদের দিকে আমাদের চাষিরা এগিয়ে গেছে। এই জন্য আমাদের এই গরুর বা মহিষের প্রচলন বা পালন। তো সেটির ক্ষেত্রে আমরা আজকে যে বিষয়টি নিয়ে কথা বলবো, যে যেহেতু আমাদের সেই গোআচরণ ক্ষেত্রগুলো কমে যাচ্ছে, সেগুলো নেই, আমাদের গরু চড়ানোর জায়গাগুলো কমে যাচ্ছে, নেই, এবং গরু বাঁধা ছিল, গরুর যে গোবর সেটা সেই ধান ক্ষেতের মাঠে পড়ে থাকতো এবং সেখানেই সে পচে সার হিসেবে ব্যবহার হতো। এটি একটি প্রাকৃতিক প্রক্রিয়া ছিল, যেটি আসলে এখন আর নেই। এবং মানুষের যে অভাব অনটনের কারণেও কিন্তু সেই অর্থাৎ গোবর মানুষ সংগ্রহ করেও নিয়ে আসছে জ্বালানি হিসেবে ব্যবহার করার জন্য। সামান্য যেটুকু আসলে থাকবে সেটুকু আসলে থাকছে না। তো এক্ষেত্রে আমরা যে বিষয়টি আজকে আপনার কাছ থেকে জানবো, যে এই জৈব সার আসলে আমরা কিভাবে খুব সহজে তৈরি করতে পারি, উপকরণগুলো কিভাবে আমরা পেতে পারি, সেগুলো আসলে কি কি, এই বিষয়গুলো নিয়ে আজকে আমরা মূলত কথা বলবো। আমরা বিভিন্ন ধরনের জৈব সার সম্পর্কে জানতে চাইব এই পর্যায়ে, যে জৈব সারের প্রকার সম্পর্কে যদি জানতে চাই, কি কি ধরনের, কি কি রকমের জৈব সার রয়েছে এবং কৃষক ব্যবহার করতে পারেন। জি, জৈব সার আমাদের দেশে বিভিন্ন প্রকারে আমরা তৈরি করে থাকি। একটা হলো খামারজাত সার, একটা হলো গোবর সার, একটা হলো কম্পোস্ট সার। জি, এই ধরনের সার আমরা তৈরি করে আমরা ব্যবহার উপযোগী করতে পারি। খামারজাত সার সম্পর্কে যদি জানতে চাই, খামারজাত সার মূলত কি এবং এটি আসলে কিভাবে তৈরি? খামারজাত সার হলো খামারের কাছে যেটা তৈরি করা হয় খামার আকারে, জি, অর্থাৎ গরু মহিষ ছাগল ভেড়া হাঁস মুরগির কাছাকাছি যে খামার, এই যে খামার, এই খামারের কাছাকাছি যেসব সার আমরা তৈরি করার জন্য প্রস্তুতি নিয়ে থাকি, সেইটাই হলো খামারজাত সার। অর্থাৎ আমরা খামারের মতো করে খামারের গরু বা ছাগল বা হাঁস মুরগি ভেড়ার ইত্যাদির কাছাকাছি যেটা
করে সেটিকে এনে আমরা সেখান থেকে কাছাকাছি যেন আমরা ওইটাকে ব্যবহার করতে পারি এবং ওটাকে সংরক্ষণ করতে পারি, সেই জন্য খামার জাত সার ওই খামারের কাছেই করতে হয়। অর্থাৎ আমাদের ওই খামার থেকে গরুর যে খামারের যে গরুর গোবর রয়েছে এবং সেখানে গরুতে যেটা খাচ্ছে সেটি অবশ্যই থেকে যাচ্ছে, ওখানে খুব সহজেই ওই আশেপাশে আমরা গর্ত করে সেখানে ফেলাইতে পারি। সেই জন্য আমরা এই খামার জাত সার ওই খামারের কাছে আমরা সেখানে আসলে ব্যবহার করব। গোবর সার যেটি আসলে খুবই পরিচিত এবং এটি কৃষক কৃষানি থেকে শুরু করে সবাই এটি সম্পর্কে জানে, কিন্তু আমরা জানা সত্ত্বেও এটির গুণাগুণ বা এটির গুরুত্ব সম্পর্কে অতটা অবগত না হয় মনে হচ্ছে যে এটি আমাদের হাতের কাছে বা নাগালের মধ্যে থাকা সত্ত্বেও আমরা এটিকে ব্যবহার করছি না। এবং আমরা আজকের অনুষ্ঠানের যে প্রতিবেদনে আমরা শুনেছি বিভিন্ন কৃষকদের সাথে কথা বলে সেখানে কিছু কথা উঠে এসছে। আমরা দেখেছি যে শুধুমাত্র আমাদের যে অর্থাৎ ফসলের অর্থাৎ আমাদের আঙিনার যে ফসলগুলো রবি শস্য বলেন এবং সেই ক্ষেত্রে আমাদের যে এই যে বাড়ির মধ্যে যে ফসলগুলো করা যায় অর্থাৎ ধান বা অন্যান্য বড় ফসল নয়, আমাদের এই যে টমেটো, লাউ, ঝিঙা বসতবাড়ির আঙিনায় যেগুলো আসলে করে, তো সেই গুলোতে কম পর্যায়ে এটি ব্যবহার করা হয়, কিন্তু ওই দিকে এই সারটি ব্যবহার করা হয় না। তো সেটি আমরা এই পর্যায়ে গোবর সার সম্পর্কে বিস্তারিত জানবো। গোবর সার একটি অত্যন্ত জনপ্রিয় ও বহুল প্রচলিত সার। যত প্রকার জৈব সার আছে তার ভিতরে সবচেয়ে গুণাগুণ ভালো হলো গোবর সারের। গোবর যেহেতু ঘাস, লতাপাতা ইত্যাদি দিয়েই তো আমরা ওই খামারজাত সার তৈরি করি, কিন্তু গরু, ছাগল, ভেড়া, মহিষ ইত্যাদি ওই ঘাস লতাপাতা খায়, খাওয়ার পরে ওইটা পচন ক্রিয়ার মাধ্যমে যখন আবার ওইটা গোবর হিসাবে আসে তখন এইটার উপকরণটার দিকে অনেক আগানো। যেমন আমাদের খাদ্যে যেমন লবণ খুব কম দরকার হয় কিন্তু প্রয়োজন খুব বেশি। যত প্রকার মূল্যবান খাবারই হোক না কেন যদি লবণ ব্যবহার করা না হয় তাহলে ওই খাদ্যের মূল্য থাকে না। এইরকম যে আমাদের সার হিসেবে যদি গোবর সারকে আমরা ব্যবহার না করে অন্য সার যতই ব্যবহার করি তাতে আমাদের অতটা গুণাগুণ আমরা পাই না। গোবর পচন ও সংরক্ষণের ঠিক মতো না হলে জৈব সার হিসাবে এর মান অনেক কমে যায়। অর্থাৎ গোবর সার যে জনপ্রিয়তা করার জন্য, গোবর সার যে প্রক্রিয়াজাত করার জন্য বা ব্যবহার উপযোগী করার জন্য যেসব নিয়ম কানুন আমাদের মানতে হবে সেইটা যদি মানা না হয় তাহলে এই কাঁচা গোবর ব্যবহার করা যাবে না। নিয়ম কানুন সম্পর্কে আমরা একটু সরাসরি জেনেই নিই যে কিভাবে তারা আমাদের এই গোবর সারটা সংরক্ষণ করার জন্য আমাদের গর্ত তৈরি করতে হবে, আমাদের খামারের কাছাকাছি গর্ত তৈরি করতে হবে। গর্তটা আমাদের জমির এবং প্রয়োজনের উপর নির্ভর করবে। জমি বেশি থাকলে বড় করা যাবে, আবার প্রয়োজন কম হইলে আবার বড় নাও করতে পারে। এই জন্য জমির অবস্থা, পরিমাপ এবং প্রয়োজন এই দুইটার দিকে খেয়াল রেখে আমাদের এই গর্ত করতে হয়। সাধারণ মাপ আমরা সাধারণত ধরি 1.5 মিটার বাই 1 মিটার 1 মিটার, অর্থাৎ 1.5 মিটার দৈর্ঘ্য, 1 মিটার প্রস্থ, 1 মিটার গভীরতা, এবং এইভাবে আমরা 2টা গর্ত করি। 2টা গর্ত করার পরে আমরা ওই খামার থেকে যখনই গোবর আমরা সংরক্ষণ করব ওখানে সংরক্ষণ করলাম, কিছুদিন পরে দেখা যায় যে ওই গোবরটায় একটা গর্ত ভরে গেছে, তখন আমরা ওইটাকে আবার ওলট পালট করে তারপরে আমরা কাদা এবং গোবর 2টা মিশ্রিত করে আমরা ওইটার একটা গর্তকে লিপে রাখবো। এর পরবর্তী সময় আবার অন্য গর্ত এভাবে একই অবস্থায় আমরা গোবর সংরক্ষণ করব এবং ওভাবে লিপে রাখবো। এইভাবে 2 থেকে 3 মাস যদি আমরা রাখতে পারি, আবার মাঝে মাঝে একটু গর্ত করে দেখতে হবে যে গোবরটা সঠিকভাবে প্রক্রিয়াজাত হচ্ছে কিনা। জি, এভাবে যদি হয়ে থাকে তাহলে আমরা 2 থেকে 3 মাসের পরে আমরা এই গোবর সারটা আমরা ব্যবহার করতে পারি। ধন্যবাদ শ্রোতা বন্ধুরা, আপনারা শুনছেন উপকূলের কথা অনুষ্ঠানের লাইভ ফোন ইন পর্ব। জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবেলায় বাংলাদেশ সরকার বেশ কিছু প্রকল্প বাস্তবায়ন করছেন। এগুলোর মধ্যে অন্যতম কোস্টাল ক্লাইমেট রেজিলিয়েন্ট ইনফ্রাস্ট্রাকচার প্রকল্প CCRIP, যেটি স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর LGED বাস্তবায়ন করছেন। এবং এই প্রকল্পের আরেকটি উল্লেখযোগ্য কার্যক্রম সেটি হচ্ছে রুরাল রেডিও ইনিশিয়েটিভ RRI, যেটি বাস্তবায়ন করছেন কৃষি মন্ত্রণালয়ের কৃষি তথ্য সার্ভিস এবং মাঠ পর্যায়ে
এই RRI যে কার্যক্রমটি রয়েছে সেখানে সহযোগী হিসেবে রয়েছেন বরগুনার লোকবেতার সহ উপকূলীয় আরো 4টি রেডিও, এবং আমরা আমাদের মতো করে এই অর্থাৎ এই কার্যক্রমের সাথে সরাসরি সম্পৃক্ত রয়েছি। আমরা আজকের আলোচনায় রয়েছি এবং আজকে আমাদের সাথে রয়েছেন উপসহকারী কৃষি কর্মকর্তা আব্দুল হক। তিনি কথা বলছেন জৈব সার নিয়ে। কম্পোস্ট সার সম্পর্কে শুরু বলছিলেন প্রকারভেদের একটি জায়গায়। তো কম্পোস্ট মূলত কি এবং এটি মূলত কিভাবে কি তৈরি করা যায়, এটির গুরুত্ব? কম্পোস্ট নাম বলতেই আমরা বুঝি যে এটা একটা স্তূপ। কম্পোস্ট মানে একটা স্তূপ, একাধিক পচনশীল পদার্থ স্তরে স্তরে সাজিয়ে আমরা যে সার বা উপযোগী মাটির উপযোগী সার হিসাবে যেটা পেয়ে থাকি বা তৈরি করে থাকি সেটাই হলো কম্পোস্ট সার। এটা সাধারণত আমরা বাড়ির আশেপাশে লতা পাতা আবর্জনা কচুরিপানা, সাধারণত আমরা বেশি গুরুত্ব দিই কচুরিপানা, কিন্তু আমরা অনেক সময় কচুরিপানা অনেক জায়গায় পাওয়া যায় না, যার জন্য আমরা বাড়ির লতা পাতা, তারপরে তরকারির উচ্ছিষ্ট অংশ, এরপর আবর্জনা, তারপরে ফসলের উচ্ছিষ্ট অংশ, এগুলো আমরা ব্যবহার করি, স্তূপকারে ব্যবহার করে আমরা কম্পোস্ট সার হিসেবে পেয়ে থাকি। আমরা খুব সংক্ষেপ করে আপনার কাছ থেকে কম্পোস্ট, গোবর এবং খামারজাত সারের কিছু কথা শুনলাম। এরপর যে গুরুত্বপূর্ণ একটি জায়গা শুনতে চাইব, জৈব সার তৈরির পদ্ধতি হলো যে এটা ওই জমি এবং প্রয়োজনের উপরে নির্ভর করে। জমি বেশি হলে বড় করা যায়, আবার প্রয়োজন বেশি হলে বড় করা যাবে, অথবা কম হলে ছোট আকারে আমরা আনতে পারি। তাই এখানে আমরা সাধারণত ওই 1.5 মিটার বা 1 মিটার বা 1 মিটার অর্থাৎ 1.5 মিটার লম্বা, 1 মিটার চওড়া এবং 1 মিটার গভীর আমরা এই কম্পোস্ট সার তৈরি করতে পারি। এটা বিভিন্ন স্তরে আমরা সাজাইতে পারি। যেমন কচুরিপানা বা আবর্জনা, এটা সাধারণত 20 সেন্টিমিটার বা 8 ইঞ্চি এক একটা স্তরে আমরা সাজিয়ে, তারপরে আমরা ওই সাজাবার পরে এর উপরে 1 মুষ্টি অথবা 100 গ্রাম ইউরিয়া সার যদি আমরা উপরে ছিটিয়ে দিতে পারি, তাহলে ওই স্তরের পচনটা নিশ্চিত হয়ে যায়, ওই কচুরিপানা তাড়াতাড়ি পচে যাবে। এভাবে আমরা 5 থেকে 6টা স্তর আমরা করতে পারি 8 ইঞ্চি। ধন্যবাদ জানাচ্ছি আপনাকে। শুনবো মোরা জানবো ক্রাশ করবো ব্যথা, লড়াই করা জীবন নিয়ে উপকূলের কথা, লড়াই করা। ধন্যবাদ জানাচ্ছি। আপনারা শুনছেন লোকবেতা 99.2 FM, শুনছেন উপকূলের কথা অনুষ্ঠানের লাইভ ফোন ইন পর্ব। আজকের যে বিভিন্ন বিষয় নিয়ে আমরা আলোচনা করছি, সেই আলোচনার একটি বড় গুরুত্বপূর্ণ আলোচনা, সেটি হচ্ছে জৈব সারের গুরুত্ব। এটি নিয়ে আপনার কাছে জানতে চাইব, জৈব সারের গুরুত্ব আসলে কি এবং কতটা। ইতিমধ্যে বিভিন্ন আলোচনায় আমরা বিভিন্ন বিষয় পেয়েছি, আলাদা করে এটি আমরা শ্রোতা এবং কৃষকদের। জৈব সার গাছের শিকড় ও অঙ্গজ বৃদ্ধিতে সহায়তা করে। শিকড় যদি বৃদ্ধি না পায় তাহলে ফসল আমাদের ভালো হয় না। এই জন্য আমাদের সবচেয়ে বেশি গুরুত্ব দিতে হবে যাতে গাছের শিকড়টা বড় হয়। এই বড় হইলে খাদ্য বেশি গ্রহণ করতে পারবে, ফসলও ভালো হবে। মাটির গঠন ও গুণাগুণ উন্নত করে। মাটির যে বুনট, মাটি যে তৈরি হয় কি দিয়া, মাটিতে জৈব সার থাকে, তারপরে অজৈব থাকে, বায়ু থাকে, পানি থাকে। এইটাকে সহজ সরল এবং এটার গঠনগত দিক দিয়ে আমাদের উন্নত করতে হলে এই জৈব সারের খুব গুরুত্ব। বেলে মাটিতে রস মজুদ রাখার সাহায্য করে। বেলে মাটিতে সাধারণত আমরা মনে করি যে বেলে মাটি যখন হয়, পানি যখন ফালানো হয় বা আনা হয়, তখন পানিটা নিচে চলে যায়। এই যদি জৈব সার থাকে তাহলে ওই পানিটা সম্পূর্ণ নিচে না যেয়ে উপরে ভাসমান অবস্থায় পানিটা থাকে। ক্ষমতা ওই পানির ক্ষমতা মানে সংরক্ষণ ক্ষমতা বাড়ায়। যতই মাটিতে জৈব পদার্থ বেশি থাকবে ততই মাটির উৎপাদন ক্ষমতা বৃদ্ধি পাবে। জৈব সার ব্যবহারে মাটির উপকারী জীবাণুর কার্যক্রম বেড়ে যায় এবং অর্থাৎ অনুপরমাণু অনুজীব যে থাকে, অর্থাৎ ফসল উৎপাদনের জন্য যে অনুজীব থাকে, এইটার বংশ বৃদ্ধি পায়, এটার পরিমাণ বৃদ্ধি পায়, সংখ্যায় বৃদ্ধি পায় এবং আমাদের ফসল যাতে বেশি হয় সেই জন্য এই জৈব সারের গুরুত্ব অনেক বেশি।
এবং আরো বিভিন্ন ক্ষেত্রে যদি বলি, এটি কিন্তু আমাদের হাতের নাগালই রয়েছে এবং আমরা খুব সহজেই এটিকে তৈরি করতে পারি, যেহেতু আমার বাড়ির আশেপাশের যে বিভিন্ন, এটা অতি সহজেই আমরা ব্যবহার তৈরি করতে পারি এবং আমাদের ব্যবহার। আপনাকে ধন্যবাদ জানাচ্ছি। শ্রোতা বন্ধুরা, আমরা উপকূলের কথা অনুষ্ঠানের লাইভ ফোন ইন পর্বের শেষের দিকে রয়েছি। আজকের অনুষ্ঠানে আমাদের অতিথি হিসেবে যিনি রয়েছেন, খুবই গুরুত্বপূর্ণ চমৎকার কথা বললেন। আমরা আপনাদের ফোন কল পেয়েছি, একটু নেওয়ার চেষ্টা করছি। হ্যালো, দুঃখিত, লাইনটি কেটে গেল। এর আগেও আমরা বেশ কয়েকবার আপনাদের ফোন কল পেয়েছিলাম, আমরা আলোচনার কারণে নিতে পারিনি এবং তারপরে আবার আমরা গ্রহণ করতে চেয়েছিলাম, হয়তো আমাদের নেটওয়ার্ক বা আপনার নেটওয়ার্কের কারণে লাইনটি আসলে বিচ্ছিন্ন হয়ে গেছে। আপনারা আবার চেষ্টা করতে পারেন, আমরা আপনাদের কথাগুলো শুনতে চাই। দু একটা SMS আপনাদের কাছ থেকে আমরা পেয়েছি, যেগুলো আমরা প্রাপ্তি স্বীকার করব। তার আগে আমাদের আজকের অতিথির কাছে সর্বশেষ কথা শুনবো, জৈব সার ব্যবহার কৃষকদের মাঝে আরো বাড়ানো উচিত এবং এটি জৈব সারের ব্যবহার বাড়ালে আমাদের কৃষির জন্য ভালো এবং কৃষকদের জন্য ভালো, তথা আমাদের দেশের জন্য ভালো। তো এটি কৃষকদেরকে আসলে আরো বোঝানো দরকার যে আপনারা জৈব সার ব্যবহার করেন। সেটি করতে আসলে কি করণীয় রয়েছে এবং কৃষকদের জন্য আপনার কি পরামর্শ রয়েছে এই জায়গায়? বহু আগের থেকে আমরা কৃষকদের যাতে দৌড় গোড়ায় এটা পৌঁছে যায়, এই পরামর্শটা যাতে পৌঁছে যায়, সেই জন্য আমরা কৃষি সম্প্রসারণ বিভাগ আমরা কাজ করে যাচ্ছি। অর্থাৎ আমরা বিভিন্ন ধরনের প্রদর্শনী দিচ্ছি, এবছর এখনো দিচ্ছি। আবার আমাদের এই যে কেঁচো দিয়ে একটি সার তৈরি করা হয়, সেটাও আমরা কেঁচো কম্পোস্ট যেটা। তারপরে আমরা এই গোবর সার সংরক্ষণের জন্য যে পদ্ধতি, এটা আমরা চালার ব্যবস্থা করে, আমরা সরকারিভাবেই চালার ব্যবস্থা করে আমরা এটা সংরক্ষণ যাতে হয়, সেজন্য আমরা এলাকায় এলাকায় এটা করে দেখাচ্ছি এবং এটা এখনো অনেক জায়গায় এটা আমরা করেছি এবং একদমই 20 সেকেন্ডে কৃষকদের জন্য জৈব সার তারা ব্যবহার করুক বা এটিতে তারাও এগিয়ে আসুক, আপনার পরামর্শ? কৃষক ভাইদেরকে আমরা অনুরোধ করছি যে যাতে এই জৈব সার সঠিকভাবে এবং প্রয়োজন মতো আমরা ব্যবহার করতে পারি, রাসায়নিক সার আমাদের কমিয়ে যাতে জৈব সারটা আরো বৃদ্ধি করতে পারি, সেজন্য আমরা সব সময় সচেষ্ট এবং আমরা মাঠে থাকি। এবং আপনারা যখনই কোনো প্রয়োজন হবে তখন আমরা উপসহকারী কৃষি কর্মকর্তা আপনাদের এলাকায় নিয়োজিত আছি, আমাদের একটু জানাইলে অথবা আমাদের একটু নলেজে দিলে আমরা আপনাদের এই প্রযুক্তি যাতে সামনে আরো এগিয়ে যায়, সেজন্য আমরা সচেষ্ট থাকবো এবং আমরা চেষ্টা করব। উপসহকারী কৃষি কর্মকর্তা আব্দুল হক, আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদের আজকের অনুষ্ঠানে আসার জন্য এবং খুবই গুরুত্বপূর্ণ আলোচনা করার জন্য। ধন্যবাদ এবং শ্রোতা বন্ধুদেরকে ধন্যবাদ। প্রিয় শ্রোতা, আপনারা শুনছেন উপকূলের কথা অনুষ্ঠানের লাইভ ফোন ইন পর্বে। আমরা একদমই শেষে এসে গেছি। উপকূলের কথা অনুষ্ঠানটি পরিবেশিত হচ্ছে এলজিডির কোস্টাল ক্লাইমেট রেজিলিয়েন্ট ইনফ্রাস্ট্রাকচার প্রকল্প CCRF এর আওতায় কৃষি তথ্য সার্ভিসের রুরাল রেডিও ইনিশিয়েটিভ RRI এর সৌজন্যে, সহযোগিতায় ইন্টারন্যাশনাল ফান্ড ফর এগ্রিকালচারাল ডেভেলপমেন্ট ইফাত। অনুষ্ঠানটি সম্প্রচারিত হচ্ছে প্রতি রবিবার ও বুধবার রাত 7:45 এবং পুনঃ প্রচার প্রতি সোমবার ও বৃহস্পতিবার বিকাল 3:45 আপনার প্রিয় লোকবেতার 99.2 FM থেকে। অনুষ্ঠান শেষ করার আগে আপনারা যারা আমাদের সাথে ছিলেন তাদেরকে ধন্যবাদ। আমাদেরকে অমিত এবং লাবণ্য, কানিজ, ফাতিমা সহ অনেকেই SMS করেছেন, কুইজের উত্তর দিয়েছেন, ধন্যবাদ জানাই যারা শুধুমাত্র অনুষ্ঠানটি শুনেছেন, আমাদের সঙ্গে পুরো অনুষ্ঠান জুড়ে ছিলেন। বিদায়ের আগে জানিয়ে দিচ্ছি আজকের অনুষ্ঠানের সঞ্চালনায় ছিলাম আমি ইমরান হোসেন, অনলাইন সম্পাদনায় ফখরুল ইসলাম রনি এবং অনুষ্ঠানটি প্রযোজনা করলেন মনির হোসেন কামাল।